বাংলাদেশের রাজনীতিতে কখনো কখনো কিছু সফর শুধু সফর থাকে না, সেগুলো ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। 2024 সালের জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 দিনের রাষ্ট্রীয় সফরে যান চীনে। সফর শেষে দেশে ফিরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন কিছু মন্তব্য করেন যা চলমান কোটা আন্দোলনের ক্ষোভকে আরও তীব্র করে তোলে। এর মাত্র 3 সপ্তাহ পরই বাংলাদেশের ইতিহাস বদলে যায়। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। 2 বছর পর বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় আরেকটি গুরুত্বপূর্ণ সফর। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রীয় সফরে প্রথমে মালয়েশিয়া, এরপর সেই চীন সফরে রয়েছেন তারেক রহমান। হাসিনা অনেকটা শূন্য হাতে ফিরেছিলেন চীন থেকে। কথিত রয়েছে সেই মানসিক যন্ত্রণার কারণে সাংবাদিক সম্মেলনে বেশ ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছিলেন হাসিনা, যার চরম পরিণতি ভোগ করেন 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে। জননন্দিত প্রধানমন্ত্রী তারেক রহমান সেই চীন দিয়েই তার বৈদেশিক কূটনীতির সূচনা করতে যাচ্ছেন। বাংলা কয়েক দশক ধরে সবচেয়ে বিনিয়োগকারীদের মধ্যে বেইজিং অন্যতম। বিশ্লেষকদের মতে, যে সরকারি ক্ষমতায় থাকুক, চীনের সঙ্গে সম্পর্ক এখন বাংলাদেশের অর্থনীতির জন্য অপরিহার্য। 2024 সালের 8 থেকে 10 জুলাই শেখ হাসিনার চীন সফর ঘিরে অনেক প্রত্যাশা ছিল। সরকার আশা করেছিল বড় অঙ্কের ঋণ ও বিনিয়োগের ঘোষণা আসবে, কিন্তু সফর শেষে প্রত্যাশার তুলনায় সীমিত কিছু সমঝোতা স্মারক এবং সহযোগিতা চুক্তি হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণে বলা হয়েছিল, বাংলাদেশ চীন সম্পর্ক অব্যাহত থাকলেও প্রত্যাশিত আর্থিক প্যাকেজ ঘোষণা আসেনি। এরপর 14 জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। কোটা আন্দোলন নিয়ে তার মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরবর্তী কয়েক সপ্তাহে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। অবশেষে 5 আগস্ট ফ্যাসিস্টের পতন ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় চীন সফরকে বেছে নিয়েছেন তারেক রহমান। এই সফরের আগে মালয়েশিয়া সফর শেষ করেছেন তিনি। সরকারি সূত্র অনুযায়ী বিনিয়োগ, বাণিজ্য, শিল্প, অবকাঠামো, সবুজ জ্বালানি, উৎপাদন খাত এবং প্রযুক্তিগত সহযোগিতা এসব বিষয় সফরে অগ্রাধিকার পাচ্ছে। কূটনৈতিক মহলের ধারণা, বাংলাদেশ এখন নতুন করে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে চাইছে, আর সেই লক্ষ্যেই বেইজিংকে অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখা হচ্ছে। একসময় চীন মূলত সরকার ভিত্তিক সম্পর্ককে অগ্রাধিকার দিত, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তারা দক্ষিণ এশিয়ার দেশগুলোর ক্ষেত্রে রাজনৈতিক পরিবর্তনের বাস্তবতাকেও গুরুত্ব দিচ্ছে। বিশ্লেষকদের মতে, চীনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের বর্তমান স্থিতিশীলতা। সাম্প্রতিক বিশ্লেষণে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম উল্লেখ করেছে, বাংলাদেশ এখন ভারত ও চীনের মধ্যে ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখার চেষ্টা করছে। একদিকে দিল্লির সঙ্গে সম্পর্ক, অন্যদিকে বেইজিংয়ের বিনিয়োগ। এই দুই শক্তির মধ্যেই নতুন সরকার কৌশলগত ভারসাম্য রাখতে চাইছে। বিশ্লেষকদের মতে, চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হলে উৎপাদন শিল্প, বিদ্যুৎ, প্রযুক্তি এবং রপ্তানি খাতে নতুন সুযোগ তৈরি হতে পারে। চীন অংশীদারিত্বে বিশ্বাস করে, তাই বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গেও সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী বেইজিং। ইতিহাসের অদ্ভুত এক মিল। 2 বছর আগে চীন সফর শেষে দেশে ফিরে শেখ হাসিনা এমন এক রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছিলেন, যার সমাপ্তি হয়েছিল ক্ষমতাচ্যুত হওয়ার মধ্য দিয়ে। আর এখন চীন থেকেই বাংলাদেশের নতুন রাজনৈতিক নেতৃত্ব আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে। তবে একটি বিষয় স্পষ্ট, কোনো দেশের সফরেই একা কোনো সরকারের উত্থান বা পতন নির্ধারণ করে না। কূটনৈতিক সফর সুযোগ তৈরি করতে পারে, কিন্তু সেই সুযোগকে সাফল্যে রূপ দিতে হয় দেশের অভ্যন্তরীণ রাজনীতি, অর্থনীতি, সুশাসন এবং জনগণের আস্থার মাধ্যমে। যার স্বপ্ন এরই মাঝে তারেক রহমানের নেতৃত্বগুণে দেখতে পাচ্ছে বাংলাদেশের জনগণ এবং বহির্বিশ্বের কূটনৈতিক চ্যানেলগুলো। এখন সচেতনদের কৌতূহল, প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন বিনিয়োগ, নতুন অর্থনৈতিক সম্ভাবনা এবং নতুন কূটনৈতিক ভারসাম্যের পথ খুলে দেবে, নাকি এটি কেবল ইতিহাসের আরেকটি কাকতালীয় মিল হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে।